প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। ম্যাকাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর বোলারদের লড়াই, তৃতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়াতে শরীফুলের ফাইফার, বড় ইনিংসের ইঙ্গিত অস্ট্রেলিয়ার। বাফুফের কার্যনির্বাহী কমিটির মিটিং আজ, আসিয়ান কাপে অংশগ্রহণ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। বিশ্বকাপ ফাইনালের ম্যাচে মারামারির ঘটনার বড় শাস্তি পেলেন আর্জেন্টিনার 3 ফুটবলার। 10 ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন লিয়ান্দ্রো পারেদেস। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ে 6 উইকেট তুলে নিয়েছেন শরীফুল ইসলাম। শেষ খবরে অজিদের সংগ্রহ 8 উইকেটে হারিয়ে 164 রান। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্টার্কের 6 উইকেটে প্রথম ইনিংসে 65 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলীয় 22 রানে তাসকিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাট রেনশপ। কিছুক্ষণ পরই শরীফুলের 1 ওভারে আউট হন মার্নাস লাবুশেন এবং ট্রাভিস হেড। তবে পিচে টিকে যান স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিন, কিন্তু স্মিথকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে 77 রানের সেই জুটি ভাঙেন শরীফুল। পরে আরও 3 উইকেট তুলে নেন এই পেসার। কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। মিচেল স্টার্কের প্রথম বলেই গালিতে ক্যাচ দিয়ে আউট হন সাদমান ইসলাম। নিজের দ্বিতীয় ওভারে আরও শক্তিশালী হয়ে ফেরেন স্টার্ক। প্রথম বলেই ফেরান তানজিদ তামিমকে। রানের খাতা খোলার আগেই ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন তিনি। ঠিক পরের বলেই এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে বিদায় নেন শান্ত। প্রথম 3 ব্যাটারই 0 রানে আউট হলে চাপে পড়া দলকে টেনে তুলতে ব্যর্থ হন মমিনুল হক। তাকেও ফেরান স্টার্ক। দলীয় 12 রানে লিটন আউট হলে ফাইফার পূর্ণ হয় স্টার্কের। এরপর মুশফিকুর রহিম এবং মেহেদি মিরাজ কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও 42 বলে 5 রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন মুশফিক। শেষ উইকেট জুটিতে শরীফুল এবং তাইজুল কিছুটা ব্যাট চালিয়ে খেললেও 64 রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ায় আছেন সহকর্মী মাহবুব রিমন। ম্যাকাই থেকে সরাসরি যুক্ত হব তার সাথে। রিমন, দিনের শেষটা হয়তোবা কিছুটা রাঙিয়ে ফেলল টাইগাররা। শুরুতে ব্যাটিং বিপর্যয়, মাঝে অস্ট্রেলিয়াদের তোপ এবং নিজেদের স্বাগতিক যে তারা সেইভাবে তারা পারফর্ম করে ফিরে এসেছে ম্যাকাই টেস্টে। শেষটা রাঙিয়েছে বাংলাদেশের বোলাররা। কি মনে হচ্ছে এই টেস্টে কেমনটা ফলাফলটা হতে যাচ্ছে? সারা আসলে সেটা হয়তো সময় বলে দিবে এই টেস্টের ফলাফলটা কেমন হতে যাচ্ছে। তবে একটা ব্যাপার নিশ্চিত, এই টেস্ট হয়তো বা 3 দিনেও হয়তো যাবে না। শরীফুল ইসলাম তিনি কিনা হাসান মাহমুদ 6 উইকেট পেয়েছিলেন প্রথম টেস্টে। শরীফুল ইসলামও কিন্তু 6 উইকেট, এবং যদি আপনি রানের হিসেব করেন এটাই কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বোলারদের সেরা পারফরমেন্স। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তো অবশ্যই 5 উইকেট পেয়েছেন। একটা মজার একটু তথ্য জানিয়ে রাখতে চাই, শরীফুল ইসলাম এই টেস্ট শুরুর আগে বাংলাদেশ জাতীয় দলের যিনি নির্বাচক হাবিবুল বাশার সুমনকে তিনি বলছিলেন যে যদি প্রথমবার তিনি টেস্টে ফাইফার পান, এর আগে তার সর্বোচ্চ শিকার ছিল 1 টেস্টে 3 উইকেট, তবে তিনি গরু সৎকা দেবেন এটা তিনি বলেছিলেন। শেষ পর্যন্ত শরীফুলের সে স্বপ্নটা পূরণ হয়েছে। যদিও অস্ট্রেলিয়ার লিড 100 রান ছাড়িয়েছে, দেখার বিষয় যে আসলে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে কী করতে পারে। এবং পাশাপাশি একটা বিষয় একটু বলতে চাই যে ব্যাটিং ব্যর্থতা যেটা ছিল, কালকে সকালে বাংলাদেশ দল আবার হয়তো নতুন বল দিয়ে শুরু করবে। দ্রুত যে অস্ট্রেলিয়ার উইকেট দুটো রয়েছে সেটা যদি দ্রুত গুড়িয়ে দেওয়া যেতে পারে, এবং স্বপ্ন তো আসলে দেখতে নেই মানা, বাংলাদেশ দল নিশ্চয়ই অনেক বড় স্বপ্ন দেখছে, এবং তারা যদি অস্ট্রেলিয়াকে 150 রানের বেশি টার্গেটটা দিতে পারে, কে জানে কি হয়। ম্যাকাইতে কত দ্রুত সন্ধ্যা হয় সারা সবচাইতে বড় প্রমাণ হয়তো আপনি দেখতে পাচ্ছেন। আমরা এখানে যখন লাইভে দাঁড়িয়েছি হয়তো মিনিট খানেকের মধ্যে কিন্তু পুরো সূর্য অস্ত গিয়েছে। এখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি যারা কিনা অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারাও কিন্তু টাইগার পেসারদের বোলারদের যে পারফরমেন্স সেটি প্রাণ ভরে উপভোগ করেছেন। এবং সকালবেলা যে একটা হাপিত্তেশ ছিল, সকালবেলা যে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ ছিল, সেই তুলনায় অন্তত দিনটা বাংলাদেশের শেষ হয়েছে। মন্দের ভালো বলে না, যদি অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া আজ অল আউট হয়ে যেত এবং বাংলাদেশ যদি আবার ব্যাটিংয়ে নেমে আরও 2টা বা 1টা উইকেট পড়ে যেত হয়তো, তাহলে ম্যাচ সিনারিও বাংলাদেশ হয়তো একেবারে অন্যরকম হয়ে যেত। সেক্ষেত্রে আগামীকাল যত দ্রুত অস্ট্রেলিয়াকে অল আউট করা যায়, তবে সবচাইতে বড় বিষয় ক্যামেরন গ্রিন, যিনি কিনা প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন, তিনি ইতিমধ্যে 50 তুলে নিয়েছেন। সে ক্যামেরন গ্রিনকে কত দ্রুত তুলে নেওয়া যায়, নিশ্চয়ই বাংলাদেশ দল। রিবন, আপনি বলছিলেন আসলে মাঠের খেলার কথা, আর একটু মাঠের বাইরের গল্পটাও শুনতে চাই। ম্যাকাই আমরা দেখছিলাম যে পুরো মাঠটা জুড়ে আসলে বাংলাদেশি দর্শকদের কিন্তু একটা দাপট রয়েছে। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা, সমর্থকরা আসলে কি বলছেন এমন একটা ঐতিহাসিক টেস্টের অংশ নিতে পেরে? নিশ্চয়ই আসলে স্যার, বাংলাদেশি সব মিলিয়ে যেটা শুনলাম যে 218 থেকে 220 জন বাংলাদেশি এই কুইন্সল্যান্ডের ম্যাকাইতে বসবাস করে, সংখ্যাটা অনেক কম। তবে তাদের অধিকাংশই কিন্তু আজকে তাদের যত কাজ সে কাজ রেখে মাঠে চলে এসেছেন এবং গ্যালারির কিন্তু একটা পাশ তারা পুরোটা দখল নিয়েছেন এবং পুরোটা সময় আমরা দেখেছিলাম তারা চিয়ার আপ করছিলেন বাংলাদেশ বাংলাদেশ বলে। এবং তারা বলছেন যে যেখানে আসলে ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল তারা ভাবছিলেন বাংলাদেশের বোলাররা বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে, যদিও 100 রানের লিড এই উইকেটে অনেক। তবে তারা প্রত্যাশা করছেন আগামীকাল নিশ্চয়ই একটা সুন্দর দিন হবে এবং তারা নিশ্চয়ই খুশি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা বলছেন যে তারা যেন বাংলাদেশেরই একটা স্বাদ পাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরে বসেও যেন একটা বাংলাদেশের স্বাদ পাচ্ছেন এবং তারা খুশি। বাংলাদেশ ডারউইনে যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই ম্যাচের পরে শুধুমাত্র সমর্থক তাই নয়, আমরাও গণমাধ্যম কর্মীরাও যেখানে গিয়েছি, যখনই তারা পরিচয় পেয়েছেন, এখানে যারা অস্ট্রেলিয়ান রয়েছে তারাও কিন্তু বাহবা দিচ্ছেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশের সমর্থকদের জন্য তো অবশ্যই দারুণ একটা মুহূর্ত। চোখের সামনে বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখছেন, পাশাপাশি বাংলাদেশ দল পারফর্ম করছে এবং 18টা উইকেটের মধ্যে বাংলাদেশ দলের বোলাররা 8টা উইকেট, অথবা অসহায় আত্মসমর্পণ বলে না, তেমনটা কিন্তু বাংলাদেশ করেনি। এবং এই দলটার সবচেয়ে ইতিবাচক যে বিষয়টা হচ্ছে হেরে যাওয়ার আগে কিন্তু এই দলটা হেরে যায় না এবং এটাই কিন্তু টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য। পাশাপাশি টেস্ট সাইকেলেরও বেশ কিছু হিসেব নিকেশ রয়েছে। জানেন যে 23 বছর পর বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। সব কিছু মিলিয়ে দর্শকরা খুশি, ক্রিকেটারদের পারফরমেন্সে। তবে ওই যে জব হাফ ডান, বাংলাদেশ দলের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। তবে বাংলাদেশ দল, যদি ইতিহাস বলি, বাংলাদেশ দল যতবারই এই সমস্ত মুহূর্তে পড়েছে তারা কিন্তু দারুণভাবে বাউন্স ব্যাক করছে। তবে আগামীকাল সকাল এবং প্রথম সেশনটা বাংলাদেশের বোলারদের জন্য যেমন গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়া অল আউট হলে হয়তো ব্যাটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাক বাংলাদেশ দল কী করে, নিশ্চয়ই ইতিবাচক প্রত্যাশা। সারা। রিবন, ধন্যবাদ আপনাকে। আপনি সকাল থেকে আসলে সব শেষ খবর জানাচ্ছিলেন ম্যাকাই থেকে আমাদের সাথে। ম্যাকাই থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। আসিয়ান কাপ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বাফুফে। ফিফার সব শর্ত পূরণ করেছে ফেডারেশন। ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই ক্যাম্প শুরু করবে বাংলাদেশ, এই দাবি করেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন। আজ বসবে কার্যনির্বাহী কমিটির মিটিং। আসিয়ান কাপ খেলবে কিনা বাংলাদেশ, এই সিদ্ধান্ত এখনো ফিফাকে জানায়নি বাফুফে। ইসি মিটিং শেষেই হবে সিদ্ধান্ত। 3 দিন আগে এমন তথ্য জানিয়েছিলেন বাফুফে সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ, যা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক সমালোচনা। ফিফার আপগ্রেড তো এখন আমাদের কাছে নাই, আমরা জানাবার পর তারপর আবার ফিফা আমাদেরকে করবে। আমরা এখনো কিছু বলি নেই, ইয়েস তো বলি নেই। তবে এই তথ্য সঠিক নয় বলছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। বরং বাফুফে আসিয়ান খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। মিটিংয়ের পরেই নাকি ফিফাকে জানানো হবে? হ্যাঁ বা না, এখন পর্যন্ত? আচ্ছা, সাব্বির ভাই পলাশ ভাই আসলে উনি কি বলছে এটা বিষয় না, যেহেতু আমাদের প্রেসিডেন্ট অলরেডি এটা ডিক্লেয়ার করছে আমরা আসিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা খেলবো। অবশ্যই ফিফার কিছু কন্ডিশন থাকতে পারে, সে সব ফিল আপ করে আমাদের বাফুফে সব পাঠিয়ে দিছে ফিফাতে। আমাদের কোচ ওকে, আমাদের ম্যানেজমেন্ট ওকে, বাফুফে ওকে, এবং আমরা ফিফার তো আপনি জানেন একটু সময় লাগে, যেহেতু আমরা পাঠাইছি গত সপ্তাহ। আশা করি 2-1 দিনের ভিতরে আমরা রেজাল্ট পেয়ে যাবে। শনিবার বসবে বাফুফের কার্যনির্বাহী কমিটির মিটিং। সেখানে আসিয়ান নিয়ে আলোচনা ছাড়াও গুরুত্ব পাবে ঘরোয়া লীগ। আসিয়ান চিঠি পাইলে আমরা আমাদের ক্যাম্প, ন্যাশনাল টিমের ক্যাম্পও শুরু করে দিব, এটা আমাদের টার্গেট। আর কোনো কারণে যদি চিঠি আসতে দেরি হয় তাহলে হয়তো আমরা ক্লাবগুলার ফেডারেশন ক্যাম্প দিয়ে আগে শুরু করে দিব, তারপর ন্যাশনাল টিম ক্যাম্প শুরু করবে। চলতি মাসেই বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল খেলতে যাবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ। বাফুফের কার্যনির্বাহী মিটিংয়ে আলোচিত হবে এসব বিষয় নিয়েও। আমাদের ওমেন্স টিম যাচ্ছে জাপানে অলিম্পিক থেকে, আমাদের 20 যাচ্ছে এফসি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। বাংলাদেশে আসছে এক ঝাঁক অরিজিন ফুটবলার। ফরওয়ার্ড, মিডফিল্ড
ডিফেন্সে একঝাঁক ফুটবলারের মাঝে আলোচনায় একমাত্র গোলরক্ষক সাইফ কেরাওয়ালা। বিভিন্ন সূত্র বলছে ইতিমধ্যে জন্মসনদের কাজ শেষ হয়েছে এই গোলকিপারের। জাতীয় দলের সুযোগ করে নিতে 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই ফুটবলার হতে পারেন জিকো মিতুল মারমাদের প্রতিদ্বন্দ্বী। বিস্তারিত বিশ্লেষণে বাংলাদেশে অরিজিন ফুটবলারদের আগমনের হিড়িকে আলোচনায় একজন মাত্র গোলরক্ষক সাইফ কেরাওয়ালা। তাকে নিয়ে এখনই বাফুফে সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিভিন্ন সূত্র বলছে ইতিমধ্যেই জন্মসনদের কাজ শেষ হয়েছে এই গোলরক্ষকের। 2-1 দিনের মধ্যেই পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিবেন তিনি। এই সবই এখনও গুঞ্জনের পর্যায়ে আছে, তবে স্টার প্লে দেখতে চায় কেরাওয়ালাকে নিয়ে কেন এত আলোচনা। এই গোলরক্ষক বাংলাদেশের হয়ে খেলতে এলে কতটুকু লাভবান হবে লাল সবুজের দেশ। সাইফ কেরাওয়ালা 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার একজন গোলরক্ষক। তার সবচেয়ে শক্তির জায়গা এটি। হাইটের কারণে সেট পিসগুলোতে বেশ ভালো করেন তিনি। শুধু তাই নয়, বর্তমান জাতীয় দলের গোলরক্ষক মিতুল মারমা কিংবা আলোচনায় থাকা আনিসুর রহমান জিকোর থেকেও এই দিক থেকে এগিয়ে থাকবেন সাইফ কেরাওয়ালা। জিকো এবং মিতুল মারমার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চির মতন। গোলবারের নিচে উচ্চতা সবসময় আশীর্বাদ, সেটি সবারই জানা। তবে সাইফ পিছিয়ে থাকবেন অন্য জায়গায়, জাতীয় দলে না খেলার অভিজ্ঞতায়। শুধু জাতীয় দল নয়, বড় মঞ্চে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই এই গোলরক্ষকের। তবে আছে পজিটিভ দিকও। গোলবারের নিচে দাঁড়িয়ে থাকায় শুধু সাইফের কাজ নয়, বল পায়ে আছে দক্ষতা এবং চাপের মুখে পাস দিয়ে খেলা চালিয়ে নেওয়ার সক্ষমতা। এক সিজনে মিডফিল্ডার হিসেবে খেলা সাইফ আক্রমণের সূত্রও তৈরি করে দিতে পারেন। 1997 সালের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউয়ে জন্ম সাইফের। গোলরক্ষক হিসেবে তার যাত্রা শুরু হয় স্টেট সাইড এফসি ও সেটেল সাউন্ডার্স একাডেমি দিয়ে। পরবর্তীতে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন হাস্কিস, সিয়েটেল সাউন্ডার্স 2 ও টাকোমা ডিফেন্সের মতো দলে খেলেছেন তিনি। বর্তমানে তার নাম ওয়াশিংটন অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত। সাইফের বাবা বাংলাদেশে জন্মেছেন, ফলে প্রয়োজনীয় বাংলাদেশি নথিপত্র ও ফিফা এর প্রযোজ্য নিয়ম পূরণ করতে পারলে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে এই গোলরক্ষকের। তবে সাইফকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তার বর্তমান ম্যাচ প্র্যাকটিস। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত উচ্চ পর্যায়ের পেশাদার লিগে খেলার প্রমাণ খুবই সীমিত। তাই পুরনো কলেজ ও যুব ফুটবলের পারফরমেন্স দিয়ে তাকে সরাসরি জাতীয় দলের জন্য প্রস্তুত গোলরক্ষক বলা এখনই কঠিন। তারপরও বাংলাদেশের গোলবারে বিকল্প বাড়ানোর কথা ভাবলে সাইফ কেরাওয়ালাকে নজরে রাখা যেতে পারে। জিকো কিংবা মিতুল মারমার সঙ্গে সরাসরি তুলনায় যাওয়ার আগে প্রয়োজন হবে তার বর্তমান ফিটনেস, ম্যাচ শার্পনেস, শট স্টপিং, ক্রস সামলানো এবং 1x1 দক্ষতা যাচাই করা। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপে আর্জেন্টিনার বিভিন্ন বিতর্কিত ঘটনায় শাস্তি দিয়েছে ফিফা। পারেদেস 10 এবং মলিনার 7 ম্যাচ নিষিদ্ধ, সঙ্গে আছে জরিমানাও। তবে সিদ্ধান্ত মেনে নেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আপিলের প্রস্তুতি নিচ্ছে তারা। প্রয়োজনে দ্বারস্থ হতে পারে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসেরও। বিশ্বকাপের শিরোপা হারানোর পর এবার শাস্তির ঝড় আর্জেন্টিনায়, যেন মরার উপর খাড়ার ঘা। 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে নিষিদ্ধ করা হয়েছে 10 ম্যাচের জন্য। শুধু পারেদেস নন, ডিফেন্ডার নাহুয়েল মলিনাকেও 7 ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। দুজনকেই দিতে হবে $90,000 করে জরিমানা। থিয়াগো আলমাদা পেয়েছেন 1 ম্যাচের নিষেধাজ্ঞা এবং $30,000 জরিমানা। আর কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে 3 ম্যাচ। ফাইনালের ঘটনায় শাস্তি পেয়েছেন পুরো আর্জেন্টিনাও। ঘরের মাঠে পরবর্তী 2 আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ 50% দর্শক নিয়ে খেলতে হবে তাদের। তবে এর একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। এএফএ-কে গুনতে হবে $3,21,000 জরিমানা। এর বাইরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর লাস মালভিনাস সন আর্জেন্টিনাস লেখা ব্যানার প্রদর্শনের ঘটনাতেও শাস্তি হয়েছে। তবে শাস্তি মেনে চুপ থাকছে না আর্জেন্টিনা। এএফএ জানিয়েছে,
আমাদের প্রাপ্ত তথ্যের আলোকে এবং অ্যাসোসিয়েশন ও এর খেলোয়াড়দের অধিকার রক্ষার্থে এএফ এর আইন বিভাগ যথোপযুক্ত সময়ে ও যথাযথ পদ্ধতিতে ফিফার কাছে পর্যালোচনার অধীন সিদ্ধান্তগুলোর পেছনে কারণ জানতে চাইবে। প্রয়োজনে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে তারা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আপিল কমিটির কাছে আপিল দাখিলের প্রস্তুতির অংশ হিসেবে এটি করা হচ্ছে এবং ভবিষ্যতে শেষ উপায় হিসেবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও রাখা হচ্ছে। বিশ্বকাপের ম্যাচের লড়াই শেষ হলেও এবার ফিফা বনাম আর্জেন্টিনার লড়াই গড়াতে পারে আদালতের ময়দানে। কেএম সনি, স্টার প্লে। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানকে চড় মারায় শাস্তি পেলেন লিওনেল মেসি। তাকে জরিমানা করেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি। তবে জরিমানার অঙ্ক এখনও প্রকাশ করা হয়নি। ম্যাচে ঘটনাটি রেফারির সরাসরি নজরে না পড়ায় তখন কোনো কার্ড দেখানো হয়নি। পরে ভিডিও পর্যালোচনার ভিত্তিতে মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেয় লিগ। একই প্লেয়ারের সঙ্গে অসদাচরণ করায় ইন্টার মায়ামির ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। সুলিমানের ঘাড়ে হাত দেওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সকারের ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি অরিজিন ফুটবলার ফাহমিদুল ইসলাম ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনিও দুজনের পথ মিশেছে ইতালির ফুটবলে। ইতালির চতুর্থ টায়ারে খেলা ফাহমিদুল নতুন ক্লাবের খোঁজে, আর রোনালদিনিও যোগ দিয়েছেন তৃতীয় টায়ারের ক্লাবে। মাঠে তাদের দেখা সম্ভাবনা ক্ষীণ হলেও ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। একপাশে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ফাহমিদুল ইসলাম, অন্য পাশে সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিও। না, দুজনের মধ্যে খেলার ধরনে বিশেষ কোনো মিল নেই, তবে দুজনের সঙ্গে মিশে গেছে ইতালির ফুটবল। সম্প্রতি ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় নাম লিখিয়েছেন রোনালদিনিও। একই দেশের চতুর্থ বিভাগের ক্লাবে খেলেন ফাহমিদুল। যদি তার ক্লাব এক ধাপ উন্নতি করে বা ফাহমিদুল তৃতীয় বিভাগের কোনো ক্লাবে যোগ দেয়, তবে কি দেখা হবে ব্রাজিল কিংবদন্তির সঙ্গে? সে সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে উড়িয়ে দেবার মতো নয়। রোনালদিনিও মূলত তার বন্ধুর ক্লাব রাভেন্না এফসির একটি অংশের মালিকানা কিনেছেন, তবে মাঠে নামার সম্ভাবনা কোচের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। আমি খেলবো কিনা জানি না, সেটা শুধু কোচই জানেন। দেখতে পাচ্ছেন আমি ভালো ফিট আছি, ভালো অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি তাহলে আরো ভালো হবে। রোনালদিনিওর বন্ধু ও ক্লাবের মালিক ইগনাজিও চিপ্রিয়ানির চাওয়াটাও বোধহয় সেরকমই। এই প্রত্যাবর্তনের লক্ষ্য রোমান্টিক। আরও স্পষ্ট করে বললে রোনালদিনিওর ক্যারিয়ারের শেষ গোলটি করানোর চেষ্টা। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা কোনো মার্কেটিং স্ট্যান্ড নয়। তবে রোনালদিনিও মাঠে নামলেও ফাহমিদুলের মুখোমুখি হতে বাধা হতে পারে ভৌগোলিক অবস্থান। রোনালদোর রাভেন্না এবং ফাহমিদুলের ওলবিয়া ভৌগোলিক অবস্থানের কারণে ইতালির মধ্যাঞ্চলে থাকার সম্ভাবনা প্রবল। তবে মিলতে হবে লিগো, নয়তো ফাহমিদুলকে যোগ দিতে হবে ইতালির ওই অঞ্চলের তৃতীয় টায়ারে। যে সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কেননা ফাহমিদুলের বর্তমান ক্লাব দেউলিয়ার পথে। নতুন ক্লাব খুঁজছেন এই বাংলাদেশি অরিজিন। তবে ফাহমিদুলের জন্য এটি হতে পারে বড় অনুপ্রেরণা, কারণ রোনালদিনিওর মতো একজন কিংবদন্তি যেখানে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে নতুন গল্প লিখছেন, সেখানে একজন বাংলাদেশি তরুণ ইতালির ফুটবলে নিজের পরিচয় তৈরি করছেন। কেএম সনি, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না, স্টার প্লের সাথেই থাকুন।